হ্যালো এভরিবডি। তো আজকে আবার নতুন হিস্ট্রি ক্লাস, মেম্বারশিপ অনলি। ঠিক আছে, আজকে আমরা শুরু করব বৈদিক যুগ, মানে বেদের যুগ। ঠিক আছে, তো বৈদিক যুগটা আমি লুসেন্ট ধরে পড়াচ্ছি। ঠিক আছে, পরে যখন পিডিএফ বানাবো মার্জ করে লুসেন্ট এবং মানে ডব্লিউবিসিএস সিলেবাস অনুযায়ী, তখন তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। সো ডোন্ট ওয়ারি, ক্লাসটা মন দিয়ে করো। ঠিক আছে, সো কী পড়বো বললাম, আজকে বৈদিক যুগ পড়ব। ঠিক আছে, এই ক্লাসটা আমি রেকর্ড দিচ্ছি কারণ রাত্রেবেলায় লাইভে প্রবলেম হতে পারে। ঠিক আছে, কারেন্ট চলে যেতে পারে বা মানে জল ঝড় হচ্ছে, তোমাদের জেলাতেও হচ্ছে আই থিঙ্ক। সেই জন্য ভাবলাম যেন ক্লাস মিস না যায়, রেকর্ড করছি ক্লাসটা। ঠিক আছে, তোমরা বলবে ভিডিওটা কেমন হয়েছে। তো বৈদিক যুগ পড়ব আমরা। বৈদিক যুগ টাইম লাইন পড়বো প্রথমেই। বৈদিক যুগকে আমরা 1500 বিসি থেকে একবার 1000 বিসি অবধি পড়ব। বিসিতে না কমে কমে আসে, মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এখানে 500 বছর ঢুকে গেল মাঝখানটাতে, 1500 থেকে 1000 বিসি, এটা আদি বৈদিক যুগ। তারপরে এখান থেকে আমরা 600 বিসি অবধি পড়ব। কোনো কোনো বইতে 500 বিসিও লেখা থাকতে পারে, মানে এখানে আবার 400 বছর রয়ে গেল, মানে এইখানে রইল 500 বছর আর এখানে রয়ে গেল 400 বছর। এটা হলো গিয়ে আদি বৈদিক যুগ। কি এটা? আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগ। এবার তুমি বলবে যে এটা আদি বৈদিক যুগ কেন? না, 4টা বেদ আছে আমরা জানি, তার মধ্যে যে আদি বেদ মানে যেটা প্রথম ঋগ্বেদ, এই সময় লেখা হয়েছিল ঋগ্বেদ। ঋগ্বেদ কখন লেখা হয়েছিল? এই সময়। ঠিক আছে, ঋগ্বেদ এই সময় লেখা হয়েছিল। এইটা হলো আদি বৈদিক যুগ। আর বাকি যে 3টে বেদ আছে, যেমন শ্যামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঠিক আছে, তো এই সকল যে বেদ আছে 3টে, এরা লেখা হয়েছিল এই সময়। তো এই জন্য আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, এটাকে কি বলে? এটাকে বলে পরবর্তী বৈদিক যুগ। মানে এটা আর্লি ভেদিক পিরিয়ড, এটা লেটার ভেদিক পিরিয়ড। আর্লি, লেটার, বোঝা গেল? মানে পুরোপুরি এটা বেদ নির্ভর বৈদিক যুগ। এখানে আর্য বলে একটা জাতি আছে। আর্য বলে একটা জাতি, তোমরা হয়তো, আমি পড়িয়েছিলাম, মানে একটা যুদ্ধ তোমার গিয়ে বলে করো, একটা মনে করা হয় যে বিদেশি আক্রমণের জন্য হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছিল। তো সেই বিদেশিটা অনেকে মনে করে আর্যরা। এরা লোহার ব্যবহারও জানতো। তো এদের আক্রমণের ফলেই নাকি হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায়। হারিউম পিয়া, হারিউম পিয়া, মনে করো লাস্টের ভিডিওতে আমি বলেছিলাম হারিউম পিয়া বলে যুদ্ধের নাম লেখা আছে ঋগ্বেদে। হারিউম পিয়া, হরিওম পিয়া, তো হারিউম পিয়া। তো হতে পারে বৈজ্ঞানিকদের ধারণা যে হতে পারে হারুম পিয়ার যুদ্ধটা হলো গিয়ে ওই যুদ্ধ যেটা হরপ্পাবাসীদের সাথে মানে আর্যদের হয়েছিল। হতে পারে, কুছ ভি হো সকতা হ্যায়। ঠিক আছে, এবার আমরা পড়বো আর্যরা কোথা থেকে এসছে, এদের আদি বাসস্থান কোথায়। ঠিক আছে, তারপর আমরা বেদের দিকে যাব। তো এই যে আর্যরা ভারতে এসছে, অনেকে মনে করে ভারতে এসছে, অনেকে মনে করে ভারতে এরা ছিল। বিভিন্ন মতামত আছে। আর্যরা অনেকে বলে তিব্বত থেকে এসছে, অনেকে বলে আর্কটিক রিজন থেকে এসছে, অনেকে বলে সেন্ট্রাল এশিয়া, মধ্য ভারত, সেন্ট্রাল এশিয়া থেকে এসছে, অনেকে বলে সেন্ট্রাল ইন্ডিয়া থেকে এসছে, অনেকে বলে হিমালয়ের পাদদেশ থেকে এসছে। তো যাই হোক, 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখা দরকার সেটা আমি লিখছি। যে আর্যদের বাসস্থান, আদি বাসস্থান, আদি বাসস্থান, হ্যাঁ, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
আদি, মানে অরিজিনাল। তো বিভিন্ন মতামত আছে, যেমন একটা আছে সেন্ট্রাল এশিয়া থিওরি আছে। কে বলেছে এটা? যে আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসছে। ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার, ইনি বলেছেন যে আর্যরা কোত্থেকে এসছে? সেন্ট্রাল এশিয়া থেকে এসছে। তার আগে বলে দিই, আর্য মানে হল উচ্চ জাতি। আর্য শব্দের অর্থ কি? উচ্চ বংশ বা জাতি, উচ্চ বংশ। উচ্চ বংশজাত মানে হাই বার্থ। হাই বার্থ উঁচু, বুঝলে তো? উঁচু জাতি, উচ্চ বংশজাত, ঠিক আছে, বা হাই বার্থ আর্য মানে। আর বেদ মানে কি বলো তো? বেদ, এই যে বেদ, বেদ মানে হলো নলেজ, জ্ঞান। হ্যাঁ, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান, ঠিক আছে। তাহলে আর্য শব্দের অর্থ উচ্চ বংশ, আর বেদ শব্দের অর্থ জ্ঞান, ঠিক আছে। সেন্ট্রাল এশিয়া থিওরি মানে তুর্কি ওখান থেকে এসছে, এরকম বলা হয় আর্যরা এসছে। কে বলেছে? ম্যাক্স মুলার। এর একটা প্রমাণও পাওয়া গেছে, বলছি সেটা। অনেকে বলেছে সেন্ট্রাল ইন্ডিয়া মানে এরা ভারতীয় অলরেডি, এটা বলেছে। কে বলেছে সেন্ট্রাল ইন্ডিয়া? রাজবল্লী পান্ডে। এটা লুসেন্টে লেখা নেই, এটা WBCS এর বইতে লেখা আছে, ঠিক আছে। তো যারা WBCS জন্য পড়াশোনা করছো ওরা এই পয়েন্টটা, এটা তো মনে রাখতেই হবে সবাইকে, এভরিবডি। এটা আরেকটা আছে, ওটা সবাইকে মনে রাখতে হবে। সেন্ট্রাল ইন্ডিয়া থিওরি নাম দিয়েছে রাজবল্লী পান্ডে। রাজবলি পান্ডে বলেছে যে না, আর্যরা ভারতেই ছিল, মানে ভারতীয়, সেন্ট্রাল ইন্ডিয়া থেকে এসছে আর্যরা। আরেকটা থিওরি যা মনে রাখা উচিত, মানে ইম্পর্টেন্ট এক্সামে আসে, সেটা হলো গিয়ে কি না, আর্কটিক রিজন, তাই তো? আর্কটিক রিজন। এটা কে বলেছে? বাল গঙ্গাধর তিলক। আরেকটা মনে রাখতে পারো, তিব্বত থেকে আর্যরা এসছে। এটা কে বলেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ইম্পর্টেন্ট নাম। এটা যখন আমরা মানে মডার্ন ইন্ডিয়া পড়বো তখন জানবো এর আসল নাম কি, পরীক্ষায় আসে। মূল শঙ্কর। কি করেছিল এই মানুষটা? 1875 সালে মুম্বাইতে আর্য সমাজ, তো আর্যদের সঙ্গে যুক্ত আছে, বুঝতে পারছো তো? আর্য সমাজ তৈরি করেছিল, আর যে ডায়লগও দিয়েছিল, গো ব্যাক টু বেদাস, বেদের দিকে ফিরে চলো। কি ডায়লগ দিয়েছিল? গো ব্যাক টু বেদাস। বেদাস মানে বলছে বেদ 4টে হয়, প্লুরাল, ঠিক আছে। তো দয়ানন্দ সরস্বতী বা মূল শঙ্করের সঙ্গে আর্যদের, মানে আর্যের যে বই
বেদের সম্পর্ক আছে, ওখানে গো ব্যাক টু বেদাস থিওরি দিয়েছে। তো দয়ানন্দ সরস্বতী বলেছে আর্যরা তিব্বত থেকে এসছে, ঠিক আছে, ভারতের উপরে তিব্বত, ঠিক আছে, যেটা এখন চায়নার আন্ডারে আছে। তো এইগুলো হলো গিয়ে থিওরি যে আর্যদের মূল বাসস্থান কোথায় ছিল। সব থেকে বেশি বিশ্বাসযোগ্য যদি বলে এটা, সেটা হলো এটা, এর প্রমাণ বেশি পাওয়া গেছে ম্যাক্স মুলার যেটা বলেছে। কারণ তুর্কির কাছে একটা মানে লিপি পাওয়া গেছে বোঘাজকাই বলে, বোঘাজকাই, বোঘাজকাই এরকম একটা নামের, বোঘাজকাই নামে একটা লিপি পাওয়া গেছে। ওই লিপিতে কি হয়ে গেছে, 4টে ভগবানের নাম পাওয়া গেছে, ঠিক আছে, ইন্দ্র এরকম ভগবানের নাম পাওয়া গেছে। তো 4টে যে গড পাওয়া গেছে ওটা ঋগ্বেদের গড, মানে ঋগ্বেদে যে ভগবান দেবদেবী ছিল ওদের নাম পাওয়া গেছে এই লিপিতে। এর থেকে এটা অনুমান করা হচ্ছে যে তার মানে সেন্ট্রাল এশিয়া যে থিওরিটা আছে আর্যরা ওখান থেকে এসছে, কারণ ওখানে একটা কি পাওয়া গেছে, লিপি পাওয়া গেছে। বোঝা যাচ্ছে কিছু? তাহলে আমরা কি পড়লাম যে আর্যদের আদি বাসস্থান নিয়ে অনেক তর্ক আছে, কিন্তু সেন্ট্রাল এশিয়া থিওরিটা অনেকেই বিশ্বাস করেছে। তার কারণ সেন্ট্রাল এশিয়াতে তুর্কির কাছাকাছি একটা লিপি পাওয়া গেছে বোঘাজকাই, বললাম তোমাকে বোঘাজকাই লিপি, ওখানে বৈদিক যুগের ভগবানের নাম লেখা আছে। তো সেখান থেকে এটা প্রমাণ হয়ে যায় যে সেন্ট্রাল এশিয়া থিওরিটা বেশি বিশ্বাসযোগ্য। তাহলে আদি বাসস্থান আমরা দেখে নিলাম। এবার ভারতে যখন এন্ট্রি নিচ্ছে তখন কোথায় থাকতো বলতো, সপ্ত সিন্ধু। তোমরা দেখো এখানে অনেকগুলো নাম লেখা আছে। সপ্ত সিন্ধু নামটা তোমরা শুনেছ যে আর্যরা আগে কোথায় থাকতো, মানে ভারতে যখন ঢুকলো ভারতীয় উপমহাদেশে তখন কোথায় থাকতে শুরু করলো, সপ্ত সিন্ধুতে। এবার সপ্ত সিন্ধুদের নাম আমরা অনেক সময় জানি না, তো নামগুলো কাউন্ট করে নাও। সিন্ধু নদীর নাম আমরা সবাই জানি, সিন্ধু যাকে ইন্ডাস বলে এখন। আর সরস্বতী নামটা শুনেছ, সরস্বতী। তাহলে দুটো নদী হলো মেন, সরস্বতীটাকে মেন কেন বলছি, ঋগ্বেদে সব থেকে বেশি এই নদীটার নাম লেখা আছে সিন্ধু নদী, সিন্ধু নদী, ইন্ডাস, ইন্ডাস, ইন্ডাস। আর সবচেয়ে পবিত্র নদী একে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু নদীর 5টা উপনদী আমরা জানি, কি কি, শতদ্রু বা সুতলেজ, বিপাশা বা ব্যাস, ইরাবতী বা রাবি, বা তুমি একে পুরুষনীও বলতে পারো, পুরুষনী, চন্দ্রভাগা বা চেনাব, আর বিতস্তা বা ঝেলাম, বিতস্তা, পস্তা, ঝেলাম। চেনাব নদী মনে পড়ছে, চেনাব নদীতে দুটো ড্যাম, সালা বাগাল, মানে বাগালিয়া ড্যাম আর সালাল ড্যাম, ঠিক আছে। এই 5টা হলো না উপনদী, 1, 2, 3, 4, 5, এই 5টা নদী, আর সিন্ধু 6টা, সরস্বতী 7টা। এই 7টা নদীর আশপাশ এলাকা সপ্ত সিন্ধু নামে পরিচিত ছিল। আর্যরা সেন্ট্রাল এশিয়া থেকে এসে এখানে থাকতো। ধীরে ধীরে ওরা গঙ্গা এবং যমুনার দিকে চলে গেল। কোথার দিকে, গঙ্গা এবং যমুনা, মানে প্রথমে মানে নর্থ ওয়েস্টের দিকে থাকতো, ধীরে ধীরে কি হলো ভেতরের দিকে ঢুকছে, গঙ্গা যমুনা নদীর ধারে বদ্বীপ অঞ্চলে। বোঝা গেল? মনে রাখবে কোশ্চেন আসে ঋগ্বেদে গঙ্গার নাম কবার আছে, গঙ্গার নাম মাত্র একবার লেখা আছে। আর যমুনার নাম কবার লেখা আছে, 3বার লেখা আছে। ঋগ্বেদে গঙ্গা নদীর নাম একবার, যমুনা নদীর নাম 3বার লেখা আছে, ঠিক আছে। সিন্ধু নদীর নাম বহুতবার লেখা আছে, আর সরস্বতী হলো গিয়ে পবিত্র নদী। ক্লিয়ার? তাহলে আগে আর্যরা ভারতে কোথায় থাকতে শুরু করলো, সপ্ত সিন্ধুতে। ধীরে ধীরে কোথায় যাবে এরা, না গঙ্গা যমুনা নদীর বদ্বীপ অঞ্চলে, ঠিক।
আচ্ছা, বেদিক সাহিত্য, বৈদিক সাহিত্য নিয়ে পড়বো এবার আমরা। বৈদিক সাহিত্য, বেদিক লিটারেচার, এটা আবার দুরকম হতে পারে, শ্রুতি স্মৃতি। শ্রুতি মানে কি, যেটা শুনে শুনে মনে রাখা হতো, গুরুর কাছে শিষ্যরা বসত, গুরু পাঠ করে শোনাতেন এবং শিষ্যরা সেটা মনে রাখত, সেটাকে বলা হতো কি শ্রুতি, শুনে শুনে মনে রাখা শ্রুতি। আচ্ছা, আরেকটা ছিল শ্রুতি বাদ দিয়ে যদি বলি স্মৃতি, স্মৃতি, ঠিক আছে। তো শ্রুতিতে বৈদিক সাহিত্যে কি কি আছে, সংহিতা বা বেদ। অনেক সময় দেখবে কটি বেদ, তো চারটা সোজা হয়ে যায়। অনেক সময় দিদি সংহিতা কটি, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না সংহিতা মানেই বেদ, বেদ মানেই সংহিতা। আর বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, নলেজ, ঠিক আছে। তাহলে কটা সংহিতা বা বেদ, চারটা, এটা আমরা জানি। বেদের যে বেদ হলো কি অপৌরুষেয়। এবার তুমি বলবে অপৌরুষেয় মানে কি, যেটা মনুষ্য দ্বারা সৃষ্ট নয়, যেটা ঈশ্বরের দ্বারা সৃষ্ট, তাকে বলে অপৌরুষেয় এবং নিত্য, মানে এর কোনো শেষ নেই, ঠিক আছে। তো বেদকে বুঝতে গেলে আমাদেরকে অন্যান্য বই বা সহায়িকা বই পড়তে হয়। বেদ হলো গিয়ে টেক্সট বুক, অন্যান্য টেক্সট বুককে বোঝার জন্য চাই সহায়িকা রেফারেন্স বুক। যেমন আছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ঠিক আছে। ব্রাহ্মণ পড়লে আমরা সংহিতা বা বেদ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবো। অরণ্যক, অরণ্য মানে জঙ্গল, জানোই, অরণ্যক আছে। উপনিষদ আছে, এখান থেকে কোশ্চেন দেয়। উপনিষদ মানে কি, গুরুর কাছে গিয়ে বসা, অ্যাপ্রোচিং দ্য গুরু। উপনিষদ মিন্স অ্যাপ্রোচিং দ্য গুরু, গুরুর নিকট যাওয়া, গিয়ে জ্ঞান লাভ করা, ওটাই হলো উপনিষদ। উপনিষদকে আবার বেদান্তও বলা হয়, কারণ উপনিষদ হলো বেদের শেষ অংশ, বেদান্ত, বেদ প্লাস অন্ত, উপনিষদ। কোশ্চেন আসে এটা কটা আছে, 108টা উপনিষদ আছে। কটা উপনিষদ আছে, 108টা, এটা কোশ্চেন আসে। ওল্ডেস্ট উপনিষদ কোনটা, বৃহদ আরণ্যক। বৃহদ আরণ্যক হলো গিয়ে ওল্ডেস্ট উপনিষদ। তো এরকম 4 রকমের বই আছে, এগুলো হলো শ্রুতি। স্মৃতিতে কি কি আছে, স্মৃতিতে আছে 6 রকমের বই। বেদাঙ্গ, বেদের অঙ্গ, বেদাঙ্গ, বেদাঙ্গ আছে 6টা, বেদাঙ্গ আছে 6টা। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট নাম পড়বো, ব্যাকরণ। বেদাঙ্গ মধ্যে পড়ে ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে তোমরা ওই বইটার নাম পড়বে যেটা বারবার পরীক্ষা আসছে, কোনটা বলো তো, হ্যাঁ, অষ্টাধ্যায়ী। পাণিনির লেখা অষ্টাধ্যায়ী হলো একটি ব্যাকরণ বই, ওটা বেদাঙ্গর অংশ, ঠিক। নামগুলো আরো পরে পড়ছি পরের পার্টটাতে। তাহলে বেদাঙ্গ 6টা আছে, একটা বললাম ব্যাকরণ, অষ্টাধ্যায়ী, কার লেখা, পাণিনির লেখা, ওটা সংস্কৃত গ্রামার। ওরম আছে, স্মৃতি আছে, স্মৃতি ধর্মশাস্ত্র, স্মৃতি। এবারে স্মৃতি ধর্মশাস্ত্র মানে তোমরা বুঝতে পারছো না, আমি অল্প আইডিয়া দিচ্ছি। তোমরা অনেক সময় মনুস্মৃতি নামটা শুনেছ, মনুস্মৃতি, নিচু জাতি, আনটাচেবল, এইসব শুনেছি না ওয়ার্ডগুলো, মনুস্মৃতি শুনেছ হবে। 1927 সালে B.R. আম্বেদকর সেই মুম্বাইতে একটা মনুস্মৃতি পুড়িয়ে দিয়েছিল। আমি ওই স্মৃতির কথা বলছি। তো মনুস্মৃতি, এমনি অনেক স্মৃতি আছে। ওল্ডেস্ট স্মৃতি বললে, ওল্ডেস্ট যদি বলি স্মৃতির নাম, তখন মনুস্মৃতি হয়, ঠিক আছে। ওগুলো হলো ধর্মশাস্ত্র, হিন্দুদের ধর্মশাস্ত্র। মহাকাব্য আছে, যেমন রামায়ণ, মহাভারত, এই সময়ে রচিত হয়েছিল। মহাভারতকে বলা হয় ওল্ডেস্ট এপিক, ওল্ডেস্ট মহাকাব্য, ওল্ডেস্ট। রামায়ণ হলো গিয়ে ওল্ডেস্ট, আর মহাভারত হলো গিয়ে তোমার লংগেস্ট। মহাভারতে 1 লাখ শ্লোক আছে, 1 লাখ শ্লোক, লংগেস্ট এপিক মহাভারত। আর রামায়ণ হলো গিয়ে ওল্ডেস্ট এপিক, প্রাচীনতম বা আদি কাব্য বলতে পারো। রামায়ণ হলো আদি কাব্য, মহাভারত হলো মানে লংগেস্ট, বৃহত্তম মহাকাব্য, ঠিক আছে। রামায়ণে 24,000 শ্লোক আর মহাভারতে 1 লাখ শ্লোক। তোমরা কমেন্টে লিখবে মহাভারত কে লিখেছে, রামায়ণ কে লিখেছে, ঠিক আছে। আচ্ছা, পুরাণ, তোমরা পুরাণ মানে কি, ওল্ড, পুরনো। তোমরা হয়তো শুনেছ 18টা পুরাণ আছে। কটা পুরাণ, সিরিয়াল হয়তো দেখেছ,
মৎস্য পুরাণ এরকম, ঠিক আছে। তো পুরাণ 18টা আছে। আচ্ছা, উপবেদ, বেদকে কেন্দ্র করে উপবেদ, যেমন আয়ুর্বেদ আছে, ঠিক আছে। বলা হয় না যে ঋগ্বেদ থেকে আয়ুর্বেদ এসছে, অনেক অনেক বইতে আবার অথর্ববেদ থেকে আয়ুর্বেদ এসছে, এমনি লেখা আছে। অমনি মিউজিক এসছে তোমার গিয়ে শ্যামবেদ থেকে, মিউজিক, ইন্ডিয়ান মিউজিক, ঠিক আছে। তো উপবেদ। আচ্ছা, ষড় দর্শন, তোমরা হয়তো শুনেছো ভারতে 6টা দর্শন আছে। ষড় দর্শন যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, বৈশেষিক দর্শন, উত্তর মীমাংসা, দক্ষিণ মীমাংসা, এরকম মোটমাট 6টা দর্শন আছে ষড় দর্শন। ওদের নাম পড়তে হবে, ওদের প্রতিষ্ঠাতা পড়তে হবে, ঠিক আছে। সো লেট স্টার্ট। তাহলে আমরা ডিটেলে এদেরকে একটু পড়ি, যেগুলো এক্সামে আসে আমি ওই ওরিয়েন্টেডই পড়াবো, ওকে। তাহলে আদি বৈদিক যুগে ঋগ্বেদ বইটি লেখা হয়েছিল, ঠিক আছে। আমরা আদি বৈদিক যুগ বলতে এই 500 বছরকে বুঝি, 500টা বছর, 1500 BC থেকে 1000 BC। আর পরবর্তী বৈদিক যুগ বলতে আমরা এই 400 বছরটাকে বুঝি, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কি কি বই লেখা হতো বৈদিক যুগে। সংহিতা বা বেদ প্রথমেই মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এবার আমরা পড়ব বেদ নিয়ে বা সংহিতা নিয়ে। চারটি বেদ আমরা জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু এই যে আমি দাগটা দিয়ে রেখেছি, এর মানে হলো যে আগে অথর্বকে বেদ বলে মনে করা হতো না। 3টেই বেদ ছিল। প্রকৃত বেদ কোনটাকে মনে করা হতো? 3টে। বেদত্রয়, কোশ্চেন আসে ত্রয়োবেদ কাকে বলে? ঋক, শ্যাম, যজু, এই 3টাকে বলা হতো ত্রয়োবেদ, ত্রয়োবেদাস। মনে থাকবে, প্রথমে অথর্ববেদটাকে কাউন্ট করা হতো না বেদে। প্রথমে 3টে বেদ আছে এরকম বলা হতো। অথর্ববেদটা অনেক পরে অ্যাড হয়েছে, ঠিক আছে। কারণ অথর্ববেদে তোমরা যদি পড়ো দেখবে ব্ল্যাক ম্যাজিক, চার্মস, ঠিক আছে, ওই সব নিয়ে লেখা আছে। রোগ জীবাণু নিয়ে লেখা আছে, ভূত প্রেত নিয়ে লেখা আছে। ওই জন্যে অথর্ববেদটাকে অনেক দিন অবধি বেদের সঙ্গে কাউন্ট করা হতো না। তো মনে রাখবে, ত্রয়ীবেদ যদি বলে কোনটি ত্রয়ীবেদ, এই 3টে হলো ত্রয়ীবেদ। ক্লিয়ার? আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম কোনটা হবে? আমি আগেই বলেছি যে এই সময় ঋগ্বেদ রচিত হয়েছিল। বাকি 3টি বেদ যে আছে ওটা এখানে রচিত হয়েছিল। তো আজকে আমরা পড়ব ঋগ্বেদ নিয়ে, ঠিক আছে। ঋগ্বেদ এর প্রথম পয়েন্ট হলো গিয়ে ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত। ইন্দো ইউরোপীয় ভাষা মানে কি? এটা একটা ফ্যামিলি, ইন্দো ইউরোপীয়। সংস্কৃত হলো গিয়ে এরই একটা ভাগ। মানে আমরা বলতে পারি যে সংস্কৃত ভাষায় রচিত ঋগ্বেদ। এই সংস্কৃত আজকার যে সংস্কৃত সেটা থেকে একটু আলাদা ছিল, ঠিক আছে। যাই হোক, সংস্কৃত ভাষায় রচিত বা বলতে পারি ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ এটি ঋগ্বেদ। শুধু ভারতের নয়, এটা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বা বই বলতে পারো। রিটেন ফার্স্ট টেস্টামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড বলে, ফার্স্ট টেস্টামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ঋগ্বেদ, ঠিক আছে। কি কি মনে রাখতে হবে পয়েন্ট যেগুলো এক্সামে আসে? 1028টি শ্লোক আছে বা মন্ত্র আছে। কয়টা শ্লোক আছে? 1028টি শ্লোক আছে। শ্লোককে ইংলিশে বলে সুক্তা, বাংলাতেও বলে সুক্তা। এটা কোশ্চেন দিয়ে দেয় এসএসসিতে যে সুক্তা মানে কি। সুক্তা মানে হলো ভালো বললে, ওয়েল সেড, ওয়েল সেড হয় না, ওয়েল ডান হয় একটা, ভালো করলে, এটা ভালো বললে, ঠিক আছে। শ্লোকটা ভালো বললে, ওয়েল সেড মানে হলো সুক্তা। তো 1028টা, 1024 নয়, 32-এর স্কোয়ার কত হয়? 1024। ওর থেকে চার বেশি আছে। হ্যাঁ, 1028টি শ্লোক বা সুক্তা আছে। কার মধ্যে? ঋগ্বেদে। 10টি মণ্ডল, মণ্ডল মানে কি? চ্যাপ্টার ধরে না। ঋগ্বেদটিকে 10টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। এদের মধ্যে প্রথম চ্যাপ্টার আর শেষ চ্যাপ্টারটা, মানে 10 নম্বর চ্যাপ্টার আর প্রথম চ্যাপ্টারটা পরে অ্যাড হয়েছে,
ঠিক আছে, যদি বলে কোন চ্যাপ্টারগুলো পরে অ্যাড হয়েছে, প্রথম চ্যাপ্টারটা আর 10 নম্বর চ্যাপ্টারটা অনেক পরে অ্যাড হয়েছে, প্রথমে ওই 2 থেকে 8 অবধি চ্যাপ্টার ছিল। ঠিক আছে, তো এদের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট মণ্ডল ওখান থেকে কোশ্চেন আসে। যেমন 3 নম্বর মণ্ডলটা, এটা সাবিত্রী দেবীকে ডেডিকেট করা হয়েছে, সাবিত্রী দেবী। তো সাবিত্রী দেবী হলো কি সূর্যের একটা রূপ, সূর্যের 5টা রূপ, তার মধ্যে একটা হলো সাবিত্রী। 3 নম্বর মণ্ডলে একটা মন্ত্র লেখা আছে, গায়ত্রী মন্ত্র। কি মন্ত্র? গায়ত্রী মন্ত্র। কোশ্চেন আসে গায়ত্রী মন্ত্রটা কত নম্বর মণ্ডলে লেখা আছে? 3 নম্বর উত্তর হবে। কাকে নিয়ে লেখা আছে, মানে কাকে ডেডিকেট করা হয়েছে? সাবিত্রী। আর কোশ্চেন আসে কে লিখেছে, তো বিশ্বামিত্র লিখেছে। কে লিখেছে? গায়ত্রী মন্ত্র কার লেখা? বিশ্বামিত্রের লেখা। ঠিক আছে, তাহলে বিশ্বামিত্র 3 নম্বর মণ্ডলে সাবিত্রীকে ডেডিকেট করে কি লিখেছে? গায়ত্রী মন্ত্র। ক্লিয়ার? 9 নম্বর মণ্ডলটা ইম্পর্টেন্ট, সোমা মণ্ডল। একে বলে সোমা মণ্ডল। সোমা হলো একটি দেবী, প্লাস সোমা হলো একটি সুরা, মানে পানীয়। এখন যাকে বলে ওয়াইন, মদ, ওটা তখনকার দিনে ছিল সোমা। তো সোমা দেবী। ঠিক আছে, তো 9 নম্বর মণ্ডলে কিসের নিয়ে লেখা আছে? সোমা মণ্ডল নিয়ে লেখা আছে, সোমা নিয়ে লেখা আছে। সোমা মানে ওই বললাম ওয়াইন বা একটা দেবী রূপে পুজো করা হতো তাকে। আচ্ছা, 10 নম্বর মণ্ডলটা ইম্পর্টেন্ট। এখানে বর্ণাশ্রম আছে, 4টা বর্ণ আছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। ঠিক আছে, এই যে 4টা বর্ণ, সেই বর্ণ মানে পুরুষুক্তা বলে একে। এই মণ্ডলটাকে বলে পুরুষুক্তা। কি সুক্তা? ওই বিয়ে বাড়ির সুক্তা নয় কিন্তু, পুরুষুক্তা 10 নম্বর মণ্ডল। এখানে বর্ণাশ্রম লেখা আছে, 4টা যে বর্ণ আছে ওই 4টা বর্ণের কথা লেখা আছে। আচ্ছা, এখানে যে মন্ত্র আছে 1028টা, ওই মন্ত্রগুলো যারা পাঠ করতেন তাদের বলা হতো হোত্রী। কি বলা হতো ওদের? হোত্রী বলা হতো। ওই জন্য বলা হয় যে ঋগ্বেদের মন্ত্রগুলো কে পাঠ করেছে? হোত্রী। ঠিক আছে, হোত্রী। আর একটা কি, এখানে 5টা ঋতুর গল্প লেখা আছে, 5 সিজনের কথা লেখা আছে। ঠিক আছে, তো এতদূর হলো ঋগ্বেদের কথা। পরের দিন আমরা সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং অন্যান্য উপনিষদ, বেদাঙ্গ যেগুলো আছে না, স্মৃতি, মনুস্মৃতি, ওদের নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো ভিডিওটা আমি রেকর্ড দিলাম। ভিডিওটা কেমন লাগলো বলবে কমেন্ট বক্সে। টাটা, বাই বাই।